গুড মর্নিং বাচ্চারা। আজকে তোমাদের আমি দ্য আইজ হ্যাভ ইট গল্পটা পড়াবো। আগের দিন আমরা শর্ট স্টোরিজের বৈশিষ্ট্য কী কী সেটা আমরা পড়েছিলাম। তো পড়ানোর আগে আমি একটু গল্প করে নিই। আমি ক্লাসে গল্প করাটা ভীষণ মিস করছি। আমি ভেবেছিলাম নেক্সট ক্লাসটা যখন করাবো তখন আমার বারান্দায় বসে, আমার বারান্দায় দোলনা আছে, দোলনায় বসে ক্লাসটা করাবো। একটু নতুনত্ব হবে, ওই একই জায়গায় বসে আমি রোবটের মতো গড়গড় করে বলে গেলাম আর তোমরা শুনলে সেটা আমার একটু বোরিং লাগছিল। তো যাই হোক, আমি বারান্দায় বসেছিলাম, আবার একদম কনফিডেন্স জিরো হয়ে গেল। আমি সব তুলে নিয়ে আবার যেখানে ক্লাসটা করিয়েছিলাম সেখানে এসে বসেছি। তো আমার আজকে মনে হলো যে যারা ভ্লগ করে বা নিজেদের ভিডিও করে আপলোড করে, টিকটক করে, তাদের কিন্তু প্রচুর কনফিডেন্স। আর আমার তো এই পড়াতে বসে যে ভিডিওটা করি, আমার তাতেই ভীষণ একটা কীরকম নার্ভাস লাগে। তো যাই হোক, আমার আগের দিন খুব গরম হচ্ছিল, সেজন্য আমি এখানে একটা টেবিল ফ্যান লাগিয়েছি, এই দেখো। আর উপরে সিলিং ফ্যানও চলছে, তাও আমার ভীষণ গরম হচ্ছে। আমার এসিটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আমরা এবার আমাদের পড়ার মধ্যে ঢুকে যাই। তোমাদের বইতে পেজ নাম্বার 43-তে এই গল্পটা আছে, দ্য আইজ হ্যাভ ইট। লিখেছেন রাস্কিন বন্ড। প্রথমেই দেখো, রাস্কিন বন্ড জন্মেছেন 1934-এ। তার পাশে একটা হাইফেন দেওয়া আছে, তার মানে উনি এখনো জীবিত। ইজ আ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। একজন ভারতীয় বংশোদ্ভূত লেখক যিনি ইংলিশে লেখেন। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ। সেটিং হচ্ছে পটভূমি। দুটো ফ্যান লাগিয়েও কোনো লাভ হলো না, সেই ঘাম হচ্ছে। যাই হোক, সেটিং হচ্ছে পটভূমি। ওনার বেশিরভাগ গল্পের পটভূমি হচ্ছে আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। হিমালয়ের বিভিন্ন পাহাড়ে পটভূমি করে উনি নিজের গল্পগুলি লিখেছেন। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. ওনার খুব বিখ্যাত গল্পগুলির মধ্যে কয়েকটি হলো দ্য রুম অন দ্য রুফ, যেটা আমি বলেছিলাম যে ওনার জীবনের প্রথম দিককার আত্মজীবনীমূলক গ্রন্থ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। ইন দিস স্টোরি, এই গল্পে বন্ড exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment. এই গল্পে, যে গল্পটা আমরা এখন পড়ব, সেই গল্পে রাস্কিন বন্ড একটা সিচুয়েশনাল আইরনিকে কাজে লাগিয়েছেন। আইরনিটা কোথা থেকে তৈরি হয়েছে? দুজন মানুষের ট্রেনে দেখা হয়, বাই চান্স দেখা হয়, ভাগ্যক্রমে দেখা হয়। তো তাদের মধ্যে কি কথোপকথন হয়, কি আইরনি তৈরি হয়, সেটাই উনি কেন্দ্র করে গল্পটা লিখেছেন। আইরনি কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দেবো, এটা বলে নি মানেটা। দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস। এই যে যুবকটি এবং ওই যে মেয়েটি রয়েছে, তারা একে অপরের অন্ধত্ব বিষয় তারা জানে না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার, এবং দুজনেই একে অপরের সাথে কথা বলে যায় ফ্রম দ্য কনভিকশন, এই বিশ্বাস থেকে, দ্যাট বোথ অফ দেম ক্যান সি। দুজনেই এই বিশ্বাস থেকে কথা বলে যাচ্ছে যেন দুজনেই দেখতে পায়। আচ্ছা, আইরনি মানে ভাগ্যের পরিহাস বলতে পারো। যেমন ধরো, একটা সিনেমায় দেখাচ্ছে ভিলেন যে সে ভীষণ অত্যাচারী, ভীষণ পাওয়ারফুল, যা খুশি তাই করে বেড়াচ্ছে, সে বারবার এটাই
জাহির করছে যে আমাকে কেউ মারতে পারে না, আমি অমর। এরকম একটা কি সিনেমাতে দেখেছিলাম, নামটা মনে পড়ছে না। সবসময় খালি ভিলেন বলতো মে আমার হুঁ, মে আমার হুঁ, আমি অমর, আমাকে কেউ মারতে পারে না। কিন্তু দেখা যায় শেষ অবধি অবভিয়াসলি হিরো তাকে মেরে ফেলে। তো এই যে একটা মানে এটা যেন মনে হয় ভাগ্যের পরিহাস, ভাগ্য একটা রসিকতা করে আমাদের সাথে। আমরা যেটাকে নিজেদের ভীষণ একটা ক্ষমতার জায়গা, শক্তির জায়গা বলে মনে করি, সেখানেই আমাদের একদম দুর্বল করে দেয়। আর সিচুয়েশনাল আয়রনি মানে সিচুয়েশন থেকে যে আয়রনিটা তৈরি হয়, মানে এই যে ধরো এই যে ছেলে মেয়ে দুটি এরা অন্ধ, কিন্তু দেখাতে চাইছে যে ওরা অন্ধ নয়। এটা যেন ভাগ্য ওদের সাথে একটা রসিকতা করছে। ভাগ্য দেবতা যেন উপর থেকে দেখছে যে তোমরা দুজন এরকম অভিনয় করে যাচ্ছ, একে অপরের থেকে অন্ধত্বটা লুকোচ্ছ, আসলে তো তোমরা দুজনেই অন্ধ। ওপর থেকে উনি যেন বসে রসিকতাটা করেন এবং মজা নেন। কিন্তু এটা আমাদের কাছে একটা কি বলবো, আমাদের একটা অক্ষমতা, আমাদের একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আয়রনি নিয়ে আমি তোমাদের একটা ছোট্ট ক্লাস, একটা ছোট ভিডিও আমি পাঠিয়ে দেবো পরে। আমরা এবার গল্পটা স্টার্ট করি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. এখানে গল্পটা চরিত্রের মাধ্যমে বলা হচ্ছে, ছেলেটির পয়েন্ট অফ ভিউ থেকে, ছেলেটির দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে, যেন ছেলেটাই গল্পটা বলছে। লেখক এইভাবে গল্পটা লিখেছে। I had the train compartment to myself up to Rohana. রোহানা অবধি ট্রেনের কামরাটায় আমি একাই ছিলাম, ট্রেনের কামরাটা একা আমারই ছিল। দেন আ গার্ল গট ইন, তারপর একটি মেয়ে উঠলো ট্রেনে। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। স হার অফ, স অফ মানে সি অফ করা মানে বিদায় জানানো। দ্য কাপল যে দম্পতি ওকে বিদায় জানাতে এসেছিলেন, সম্ভবত ওর বাবা মা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট। তাদের দেখে মনে হলো যে তারা খুব উদ্বিগ্ন মেয়েটির স্বস্তি নিয়ে, মানে মেয়েটি যেন ভালোভাবে যেতে পারে সেই ব্যাপারে তারা খুবই উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু ওয়ের টু কিপ হার থিংস, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. যে মহিলাটি মেয়েটিকে বিস্তারিত নির্দেশ দিলেন যে জিনিসপত্র কোথায় রাখতে হবে, জানলা দিয়ে যেন মাথা বার না করে, এবং কিভাবে অচেনা ব্যক্তিদের সাথে কথা বলা এড়িয়ে যেতে হবে। এই লাস্টের নির্দেশটা যেন ছেলেটিকে উদ্দেশ্য করেই বলা, যে অচেনা লোকের সাথে কথা বলবে না, মেয়েটিকে বলে দিচ্ছেন মেয়েটির মা। দে কল দেয়ার গুড বাইস, তাদের গুড বাই, টাটা বাই বাই করা হয়ে গেল। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু সে সময় আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ শুধু আলো আর অন্ধকার এই ব্যাপার দুটোই টের পেত। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, তাই আমি বলতে পারবো না মেয়েটিকে দেখতে কেমন ছিল। বাট আই নিউ শি ওর স্লিপার্স, কিন্তু আমি বুঝেছিলাম যে মেয়েটি স্লিপার্স পরে আছে। স্লিপার্স মানে চটি জুতো। ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড আগেনস্ট হার হিলস, যেভাবে চটি জুতো দুটি তার পায়ে আওয়াজ তুলছিল, তাতে করে আমি বুঝলাম যে ও চটি জুতো পরে আছে। দেখ, ফিতে যদি শুজ পরে থাকে তাহলে তো সেটা একদম বাঁধা থাকে, কোনো আলাদা কোনো আওয়াজ হয় না। হিল জুতো পরলে তার একটা টক টক আওয়াজ হয়, এবং চটি জুতো পরলে সেই চটিটা পায়ে লেগে একটা ফ্যাটফ্যাটে শব্দ, মানে স্ল্যাপিং সাউন্ড যেটাকে, সেরকম একটা শব্দ তৈরি করে।
It would take me some time to discover something about her looks. আমার কিছুটা সময় লাগবে মেয়েটিকে দেখতে কেমন সেই বিষয়ে কিছু আবিষ্কার করতে, কিছু বুঝতে। অ্যান্ড পারহ্যাপস এবং সম্ভবত আই নেভার উড, এবং সম্ভবত আমি হয়তো কিছু বুঝে উঠতে পারবো না যে মেয়েটিকে আদৌ কেমন দেখতে ছিল। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু মেয়েটির গলার শব্দ আমার ভালো লাগলো। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং ওর চটি জুতোর শব্দটাও আমার ভালো লাগলো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি। এখানে দেখ, ছেলেটি এক জায়গায় বলল যে সে সময় আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছিলাম। তার মানে আগে হয়তো কিছুটা দেখতে পেত, কিন্তু এখন পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এসব বলা হয়ে গেল। এবার ওদের মধ্যে কথা আরম্ভ হলো। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি পুরো দেহরা অব্দিই যাচ্ছ? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার। আমি নিশ্চয়ই অন্ধকার একটি কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস টার্টলড হার, কারণ আমার গলার স্বরে ও চমকে উঠল। স্টার্টল মানে চমকে ওঠা। শি গেভ আ লিটল এক্সক্লেমেশন। মেয়েটি একটু যেন চমকে গেছে এরকম একটা এক্সপ্রেশন দিল। অ্যান্ড সেড, এবং বলল, আই ডিডেন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। মেয়েটি বলল, আর কেউ এখানে ছিল আমি তো বুঝতেই পারিনি। এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইনটা তুলে প্রশ্ন আসে, কে বলেছিল, কাকে বলেছিল, কেন বলেছিল, এরকম প্রশ্ন আসে। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তো এবার ছেলেটির মনে হচ্ছে যে হ্যাঁ, প্রায় এরকম হয় যে যারা ভালো দেখতে পায় তারা অনেক সময় চোখের সামনে যা যা আছে সেগুলো দেখতে পায় না। মানে কি বলবো, মন দেয় না, সেজন্য দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। আমার মনে হয় তাদের মনে হয় অনেক কিছু দেখার আছে, সেই জন্য সব কিছু তারা খুঁটিয়ে দেখে না। whereas people who cannot see or see very little, আবার যারা দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তাদের একদম অত্যাবশ্যকীয় জিনিসগুলোই ভালোভাবে দেখতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, এবং তাদের এই ক্ষীণ হয়ে আসা যে শক্তি, দৃষ্টি শক্তি, সেটুকুতে যেটুকুই ধরা পড়ে সেটুকুই তারা খুব মন দিয়ে দেখে। এই যে মেয়েটি বলল যে আমি তো বুঝতেই পারিনি যে এখানে আমি ছাড়াও আরো অন্য কেউ আছে, এতে আমার মনে হয় ছেলেটি একটু মর্মাহত হয়েছে, একটু মনে লেগে গেছে যে আমাকে দেখতেই পেল না। তো যাই হোক, এবার ছেলেটা বলছে, আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কামিং। এবার ছেলেটাও এমন একটা ভাব দেখালো যে বলছে যে আমিও তোমাকে দেখতে পাইনি, আমি শুধু শুনতে পেলাম যে কেউ একজন ঢুকছে। তো কিন্তু আমরা জানি, আমরা প্রথম থেকে দেখছি যে মেয়েটা যে উঠছে সেটা ছেলেটা খুব ভালোভাবে নজর করেছে, কিন্তু এখানে একটু অ্যাটিটিউড দেখালো। মেয়েটা বলেছে যে আমি তোমাকে দেখতে পাইনি, ও বলছে আমিও দেখতে পাইনি। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. এবার আমি ভাবছিলাম যে আমি যে অন্ধ এই ব্যাপারটা কি ওর কাছ থেকে আমি লুকোতে পারবো। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. আমি যদি একটা শর্তে আমি লুকোতে পারি, আমি যদি নিজের জায়গায় বসে থাকতে পারি, তাহলে আমার মনে হয় ওর কাছ থেকে আমার এই অন্ধত্বের ব্যাপারটা লুকোনো খুব একটা কঠিন হবে না। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। ওখানে আমার আন্ট, পিসি বা মাসি আমাকে নিতে আসবেন, আমার সাথে দেখা করবেন।
দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। তখন ছেলেটি বলল, তাহলে তোমার সাথে বেশি আলাপ করে লাভ নেই। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, কারণ এই আন্টি শ্রেণীর মানুষেরা খুব ভয়ঙ্কর ব্যক্তি হন, তাহলে তোমার সাথে বাবা বেশি আলাপ করে লাভ নেই। ওয়ের আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটি জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ। টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। তো ছেলেটা বললো যে আমি দেহরা যাচ্ছি, দেহরা মানে দেহরাদুন, তারপর ওখান থেকে আমি মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। এবার মেয়েটা বলিস তুমি কি লাকি, আমিও বেশ যদি মুসৌরি যেতে পারতাম, আমার পাহাড় ভীষণ ভালো লাগে, বিশেষ করে অক্টোবরে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড কলিং অন মাই মেমোরিজ। তো ছেলেটাও নিজের স্মৃতি হাতড়ে যেটুকু, মানে ও তো আগে দেখতে পেত, যে তখনও হিলসগুলোকে যেরকম দেখেছিল তখনকার স্মৃতি আঁকড়ে ও বলল যে হ্যাঁ এটা বেস্ট টাইম পাহাড় দেখার। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো জংলি ডালিয়া ফুলে ঢাকা পড়ে যায়। দ্য সান ইজ ডেলিশিয়াস, রোদটাও খুব সুস্বাদু। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, এবং রাত্রবেলা লগ ফায়ার মানে কাঠের আগুনের ধারে বসে ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, অল্প একটু ব্র্যান্ডি খাওয়া যায়। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, পর্যটকরা বেশিরভাগই এই সময় চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং রাস্তাঘাট একদম চুপচাপ এবং প্রায় জনমানবহীন হয়ে যায়। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবরটাই হচ্ছে বেস্ট টাইম পাহাড়ে ঘোরার জন্য। আচ্ছা, এই প্যারাগ্রাফটা তোমরা ভালোভাবে পড়বে। এটা গিভ ডেসক্রিপশন অফ দ্য হিলস, এইটা তোমাদের ভীষণ আসে প্রশ্নটা, বা কিরকম পরিবেশের বর্ণনা দেয়া হয়েছে এরকম প্রশ্ন আসে। তো এইটা খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবে। আচ্ছা, এখানে একটা কথা বলা ছিল, সান ইজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে আমরা জানি সুস্বাদু, সান ইজ ডেলিশিয়াস মানে কি, আমরা রোদটাকে সুস্বাদু বলছি কেন, কারণ মানে মিষ্টি রোদ যেটাকে বলে, যে রোদটা খুব উপভোগ্য হয়, সেরকম রোদের কথা বলছেন, তাই সুস্বাদু বলেছেন। আর আগুনের ধারে বসে অল্প একটু ব্র্যান্ডি খাওয়া যেতে পারে। ব্র্যান্ডি কি, ব্র্যান্ডি হচ্ছে এক রকমের অ্যালকোহল, মদ, যেটা গরমের শীতপ্রধান দেশের লোকেরা এমনি চায়ের মতো অল্প একটু মদ খেয়ে থাকে শীত কাটানোর জন্য। অল্প একটু মানে অল্প একটু, মানে খেয়ে একদম মাতাল হয়ে যাবে সেরকম না, অল্প একটু মদ তারা খায় শীত কাটানোর জন্য। অল্প একটু খায়, বা কারো যদি ইচ্ছা হয়েছে সে মাতাল হবে, সে অনেকটা খেতে পারে, সেটা তার ব্যাপার। যাই হোক, শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি চুপ করেছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি ভাবছিলাম আমার কথাগুলো কি ওর মন ছুঁয়ে গেছে। অর ওয়েদার শি থট মি আ রোম্যান্টিক ফুল, নাকি আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবছে। রোম্যান্টিক ফুল মানে কি, রোম্যান্টিক মানে প্রেমিক, বোকা প্রেমিক ভাবছে কি। রোম্যান্টিকের দুটো মানে হয়, রোম্যান্টিক মানে এক যারা মানে খুব প্রেমিক টাইপের মানুষ তাদেরকে রোম্যান্টিক বলে, আর আরেকটা হচ্ছে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদেরও কিন্তু রোম্যান্টিক বলা হয়। দেন এখন তোরা থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতিস যে ম্যাম ছেলেটা তাহলে কি ধরনের রোম্যান্টিক ফুল, প্রেমিক টাইপের রোম্যান্টিক না প্রকৃতিপ্রেমী রোম্যান্টিক। কি মজা হতো না ক্লাসটা চললে, এইসব আলোচনাগুলো হতো। তাহলে তোদের সাথে দেখা হলে আমি বলবো যে ছেলেটা কি টাইপের রোম্যান্টিক, এখন বলবো না। আচ্ছা, এরপরে যে লাইনটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। দেন আই মেড আ মিস্টেক, তারপরেই আমি একটা ভুল করে ফেললাম। এটা একদম আন্ডারলাইন করে আসবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে এই লাইনটা। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম বাইরেটা দেখতে কেমন। তাহলে ভুলটা কি, ও তো
সমানে চেষ্টা করে যাচ্ছে যে মেয়েটা যাতে বুঝতে না পারে যে ও অন্ধ। তাহলে এবার ছেলেটা জিজ্ঞেস করে ফেলেছে যে বাইরেটা কেমন দেখতে। তো যে নিজে চোখে দেখতে পায় সে কি এরকম কোনো প্রশ্ন করবে? না, করবে না। তো যাই হোক, প্রশ্নটাও করে ফেলেই বুঝতে পেরেছে যে একটা ভুল হয়েছে। এবার মেয়েটার রিয়াকশনটা ও দেখছে। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। মেয়েটাকে দেখে মনে হলো যে ওই প্রশ্নে খুব একটা কিছু অবাক হয়নি। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি? তাহলে কি মেয়েটা অলরেডি বুঝে গেছে যে আমি দেখতে পাই না? বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু ওর পরের প্রশ্নে আমার সন্দেহ দূর হয়ে গেল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। তো মেয়েটা উল্টে বললো যে তুমি নিজেই জানলা দিয়ে বাইরে দেখে নাও কেমন বাইরেটা। I moved easily along the berth and felt for the window ledge. উইন্ডো লেজ মানে জানলার যে ওই ধারে একটু জায়গা থাকে না, যেখানে আমরা গাছ টাছ বা টুকটাক জিনিসপত্র রাখি। তো নিজের সিটে বসে বসেই মানে সিটটাকে ছুঁয়ে ছুঁয়ে ও সরে গেল জানলার কাছে।